হাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা, স্নেহের বিদ্যার্থীরা, আশা করছি প্রত্যেকে ভালো আছো, পড়াশোনা করছো এবং তোমাদের ক্লাস 11-এর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন চলছিল। তোমাদের অনেকে কমেন্ট করেছে যে স্যার তাড়াতাড়ি সাজেশনটা শেষ করে দিন, আর কদিন তো বাকি, কবে আর শেষ হবে। তো আমি শেষ করে দিচ্ছি বাবু তোমাদের সাজেশনটা তাড়াতাড়ি। আজকে আমাদের মহাকর্ষ নিয়ে সাজেশন আলোচনা হবে। কি বলো শোনা? মহাকর্ষ। মহাকর্ষ দেখো, এখান থেকে কোশ্চেন অনেক অঙ্ক টাইপসের কোশ্চেন পড়বে, যেগুলো তোমাকে আমি যদি তোমাদেরকে বলবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখে যাও। অঙ্ক টাইপের যে কোশ্চেনগুলো আসবে এখান থেকে, এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশনস টাইপ এবং অঙ্ক টাইপের কোশ্চেন আসবে। আমি শুধুমাত্র থিওরিমূলক কোশ্চেনগুলো এখানে আলোচনা করছি, প্লাস কিছু কোশ্চেনের অঙ্ক বলে দেবো এখানে। দেখো, ফার্স্ট অফ অল যেটা এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, সেটা ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি, এখানে মহাকর্ষীয় ধ্রুবকের একক ও মাত্রা। তোমরা জানো নিশ্চয়ই F=G m1m2/r²। এই বড় হাতের জি এর একক এবং মাত্রাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে করা আছে, দেখবে এটা। ওকে, এরপরে আসছি, দেখো মহাকর্ষীয় বিভব বলতে কি বোঝো, এটা প্রিভিয়াস ইয়ারও কোশ্চেনটা পড়েছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। মহাকর্ষীয় বিভব কাকে বলে? ওকে, মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিষ্ঠাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট দেখে রাখবে, কিন্তু ওখান থেকে অঙ্ক পড়বে মহাকর্ষীয় বিভবের থেকে। বলবে একটা ত্রিভুজ দেবে, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুতে তিনখানা ভর এঁকে দেবে। ধরো একটা ত্রিভুজ দিল, আর এই ত্রিভুজের তিনখানা শীর্ষবিন্দুতে তিনখানা ভর দিল। এখানে দিল m1 ভর, এখানে দিল m2 ভর, এখানে দিল m3 ভর। বললো এই সিস্টেমটা তৈরি করতে গেলে কতটা পরিমাণে কার্য করতে হবে। ওকে, মহাকর্ষ বিভব থেকে এই ধরনের অঙ্ক পড়তে পারে। আর মহাকর্ষ বিভব কাকে বলে? এরপরে যেটা আছে, উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। পরীক্ষায় থিওরিটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যেমন থিওরি খুব ইম্পর্টেন্ট, তেমনি এখান থেকে ম্যাথও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ জি ড্যাশ সমান হচ্ছে জি ইন্টু 1 - h/r, এই ফর্মুলাটা আছে। আর একটা আছে জি ড্যাশ বাই জি সমান r² বাই, বলো জানো তো? জানো না, r+h তার হোল স্কোয়ার। বাবু যদি এটা 500 কিলোমিটারের মধ্যে হয় তাহলে আমরা আলোচনা করব 500 কিলোমিটারের মধ্যে হলে এটা, আর 500 কিলোমিটারের ওপরে চলে গেলে তখন আমরা এইটা নেব। মনে আছে তো ফর্মুলা? হ্যাঁ, তো সো দ্যাট জি ড্যাশ সমান জি ইন্টু 1 - 2h/r প্রতিষ্ঠা করতে পারে, অথবা ঘুরিয়ে বলবে যে অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তনের রাশিমালাটি প্রতিষ্ঠা করো উচ্চতার সঙ্গে। তাহলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। সো এটা হচ্ছে ক্লিয়ার, বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক পড়ে, তোমাকে অঙ্ক দেবে যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি 100 কিলোমিটার ওপরে ওঠা হয় তাহলে সেক্ষেত্রে সেখানে অভিকর্ষ ত্বরণের মান কত হবে বলবে। তো উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা তোমার এখান থেকে পড়বে। তোমার কী বললাম, পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো কত বললো, পৃথিবী পৃষ্ঠ থেকে আর উচ্চতায় r/2 উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে, এরকম টাইপের অঙ্ক পড়বে। বলবে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে সেখানে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের মানের 10% হবে, কি 20% হবে, কি 25% হবে, এরকম কোশ্চেন পড়বে। তো এখান থেকে অঙ্ক তোমাদের জন্য প্রচণ্ড লেভেলে ইম্পর্টেন্ট। ওকে, একটা কোশ্চেন পড়েছিল প্রিভিয়াস ইয়ারে যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি কোনো ব্যক্তি 2 ফুট লাফাতে পারে, জাস্ট আমি 2 ফুট এক্সাম্পল স্বরূপে বললাম, 2 ফুট লাফাতে পারে, তা চন্দ্রপৃষ্ঠে সে কত লাফাবে? চন্দ্রের ভর পৃথিবীর ভরের এত গুণ, ব্যাসার্ধ এত গুণ, এরমভাবে অঙ্ক দেবে। তো বুঝতে পারছো আমি কীরকম অঙ্ক করবে বলছি। এখান থেকে এরম টাইপের অঙ্ক আসতে পারে, ভালো করে দেখে রাখবে অঙ্কগুলো। ওকে, ক্লিয়ার হয়েছে? যদি বলো তোমরা প্রিভিয়াস ইয়ার কিছু করে দিতে, আমি দেখবো 1টাকে 2টো করে সাল তাহলে সবগুলো করে দেওয়ার চেষ্টা করবো। সময় হাতে খুবই কম রয়েছে, তোমাদেরও কম, আমারও হাতে প্রচণ্ড কম রয়েছে, চেষ্টা করবো শোনা মানিক আমার। হ্যাঁ, চলো এবারে হয়ে গেল। এরপরে চলে আসছি আমরা, দেখো এটা আমরা দূর পর্যন্ত কভার করলাম। এবারে গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। গভীরতার সঙ্গে কীরকম ধরনের হবে? দেখো জি ড্যাশ সমান হচ্ছে জি ইন্টু 1 - h/r, এটার একটাই ফর্মুলা হয় এটা গভীরতার সঙ্গে, যে এটা পরীক্ষায় পড়েছে কোশ্চেনটা, যে গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা প্রতিষ্ঠা করো। হ্যাঁ, আরামসে পেরে যাবে। ওকে, আর এখান থেকে অঙ্ক কম পড়েছে, এখান থেকে অঙ্ক সিম্পল পড়বে যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি 10 কিলোমিটার নিচে বা 100 কিলোমিটার নিচে নামা হয় তাহলে সেখানে অভিকর্ষ ত্বরণের মান কত হবে। তো বসাবে, আনসার বেরিয়ে যাবে, কোনো টেনশন করারই দরকার নেই। হ্যাঁ না, আরামসে। তো এটা গেল তোমাদের এদিকের বিষয়বস্তুটা।
এরপরে চলে এসো আমাদের মানে এই জায়গা থেকে বেরিয়ে চলে আসছি তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা, সরি বলছি মানে মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞা পড়েছে, মহাকর্ষীয় প্রাবল্য জাস্ট একবার পড়েছে, দেখে রাখবে প্রাবল্য ওটা কী জিনিস, হয়েছে বাবু? হ্যাঁ, ক্লিয়ার। এরপরে দেখো আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে কি, যে কেপলার সূত্র, প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেপলার সূত্র, কেপলারের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটে সূত্রই ভালো করে দেখে রাখবে। কেপলারের তিনখানা সূত্রই প্রচণ্ড লেভেলের ইম্পর্টেন্ট, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, হ্যাঁ না? কেপলার সূত্র দেখবে ভালো করে, প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট শোনা এটা। ওকে, ক্লিয়ার হয়ে যাচ্ছে কেপলার সূত্র। এবারে কেপলারের দ্বিতীয় সূত্রের প্রতিষ্ঠাতা করে রাখবে আর তৃতীয় সূত্রের প্রতিষ্ঠাটা করে রাখবে। তৃতীয় সূত্র কি বলেছিল মনে আছে তো? আর স্কোয়ার টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাই না? টি স্কোয়ার বলো, তৃতীয় সূত্র কি? টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে। তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে কেপলারের তৃতীয় সূত্রের প্রতিষ্ঠা এবং দ্বিতীয় সূত্রের প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠাগুলো করে রাখবে এখান থেকে, হয়েছে? আচ্ছা, এরপর আসছি উপগ্রহ সংক্রান্ত। তাহলে উপগ্রহ সংক্রান্ত দেখো, উপগ্রহ সংক্রান্ত আলোচনা বেটা। ভূসমলয় উপগ্রহ কাকে বলা হয়? পরীক্ষায় সংজ্ঞা এসছে, কি বললাম? ভূসমলয় উপগ্রহ কাকে বলা হয়? পরীক্ষায় সংজ্ঞা পড়েছে। ওকে, তাহলে ভূসমলয় উপগ্রহ কাকে বলে? এরপরে সংজ্ঞা পড়েছে পরীক্ষাতে, ভূসমলয় উপগ্রহ কেন পার্কিং উপগ্রহ বলা হয়? মেরু উপগ্রহ কাকে বলা হয়? মেরু উপগ্রহকে কেন আবহাওয়া উপগ্রহ বলা হয়? হ্যাঁ, এগুলো সব বই আছে, ভালো করে দেখে রাখবে, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। সংজ্ঞাও প্রচুর পড়েছে, নর্মালাইজডভাবে সংজ্ঞাও এসেছে অনেকবার। এত পর্যন্ত হলো। এরপর উপগ্রহ যখন কোনো একটা পৃথিবীর চারধারায় প্রদক্ষিণ করছে, এই উপগ্রহ পৃথিবীর চারধারায় প্রদক্ষিণ করার সময়তে উপগ্রহের মোট শক্তি রাশিমালা, গতিশক্তি প্লাস স্থির শক্তি, মোট শক্তির রাশিমালা। এখান থেকে অঙ্ক কম পড়েছে, থিওরি ডাইরেক্ট পড়েছে এখান থেকে বেশি বার। ওকে, উপগ্রহ যখন কোনো একটা চারধারে ঘোরে তখন তার মোট শক্তির রাশিমালা, ভালো করে করবে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক এটা। এরপরে কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ভারহীনতা, প্রচণ্ড ইম্পর্টেন্ট বাবু। কৃত্রিম উপগ্রহের কোনো বস্তুর কি বললাম বলো? ভারহীনতা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে রাখবে, এটা এসেছে অনেকবার, হয়েছে? তো তোমাদের মহাকর্ষ থেকে যদি বলি একদম সাজেস্টিভ আকারে যদি বলি, এইগুলো সাজেশানস তোমরা ভালো করে রেখো। এর পরের ভিডিও আজকেই নিয়ে আসছি, যেখানে এর পরের চ্যাপ্টার ধরে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, তোমাদের সাজেশনের মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু টপিক ওরা বাদ দিয়েছে। সিলেবাসে যে বাদ আছে না, সিলেবাসে চ্যাপ্টার বাদ দেয়নি, টপিক বাদ দেবে। টপিক যে বাদ দিয়েছে এমন করে বাদ দিয়েছে যেখান থেকে টপিকটা বাদ দেওয়া না দেওয়া সমতুল্য, বুঝতে পারছো তো? সেটা আমি পুরোটাই বলছি, তার মধ্যে যেগুলো একদম যেগুলো বাদ আছে সেটা আমি আলাদা করে ভিডিও করে বলে দিচ্ছি যে এইগুলো তোমরা বাদ দিয়ে পড়বে, বাস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? সকলে মন দিয়ে পড়াশোনা করো, অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য প্রেয়ার্স রইল যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। আশা করছি ম্যাথ পরীক্ষা তোমাদের ভালো হয়েছে প্রত্যেকের। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, খুব ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।